সকল নারীকে মূল্যায়ন দিয়েছ, মর্যাদা দিয়েছ, তাদের নিজ স্থানেই রেখেছ, কেবলমাত্র আমি ছাড়া। এটাকে আমি আফসোস বা দুঃখ এভাবে নিচ্ছি না, আমি নিজের ব্যর্থতা সহিতই নিচ্ছি, কারণ এটা তো আল্লাহ প্রদত্ত, তাই না? আমার সাথে তো তোমার আর রক্তের সম্পর্ক নাই, যা আছে সেটা আত্মার সম্পর্ক। এই যে তোমার আমার বিচ্ছেদ হয়ে গেলে বা আমি মারা গেলে এই আত্মার সম্পর্কটাও থাকবে না, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের সাথে কখনো তোমার বিচ্ছেদ হবে না, তারা তোমাকে কখনো ছেড়ে যাবে না, তুমি সেটা খুব ভালো করেই জানো। তাই হয়তো আমার থেকে মূল্যায়নটা তাদেরকেই করো, তাদের জায়গাতে তাদেরকে রাখো, আমার জায়গাতে আমাকে রাখো। এই যেমন পর আসলেই তো আমি পরই, তাই না? কারণ আমাদের রক্তের সম্পর্ক কোনো নাই, আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হইনি, আমাদের কোনো স্মৃতি নাই। যেটা হয়েছিল সেটা আসলে ওই আবেগে বশীভূত হয়ে তুমি আমার প্রেমে পড়েছিলে, আমি তোমাকে প্রত্যাখ্যান করতে পারিনি, তাই হয়তো বা বিয়ের সম্পর্কতে গড়াইছে। কিন্তু এর মানে তো এই না, তাই না, যে ভালোবাসা ছিল বলেই আমাকেই মূল্য দিতে হবে, তা তো না। তাই আমি বোকার মতন এসব মানে এক্সপেক্ট রেখে আজ মানসিক রোগী, সাইকোলজিক্যাল রোগী, যার ওষুধ ছাড়া এক ধাপও চলে না। বোকার মতন যদি এক্সপেক্ট গুলা প্রথম থেকেই না রাখতাম, তাহলে হয়তো বা আজ তোমার মতন আমিও একজন শক্তিশালী মনের মানুষ হইতাম। কেন জানি পারিনি, অযথা অনেক এক্সপেক্ট রাখছি, অনেক আশা রাখছি, যেটা যোগ্যতা আসলে আমার তো নাই, ঠিক না বলো? আমি পরের মেয়ে, তোমাদের সংসারে 2 দিনের অতিথি, আজ আছে কাল নাই। আমি মরে গেলে আমার জায়গা যে কেউ কখনো পূর্ণ করতে পারবে না, তেমনটাও তো না। আজ আমার কিছু হলো, কালকে আমার জায়গায় এসে একজন পূর্ণ করে নেবে, কিন্তু যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক তাদের জায়গা তো আর কেউ কখনো এসে পূর্ণ করতে পারবে না, তাই না? তাই হয়তো আমি তোমার কখনো আপন হইতে পারিনি, তোমার উপর কোনো অধিকার খাটাইতে পারিনি। আর এই সমাজটাই তো এমন যে বিয়ে করে আনছি, সে আমার খাচ্ছে, আমার পড়ছে, তার মানে আমার মতনই চলতে হবে, আমি যেভাবে চালাবো সেভাবেই চলতে হবে। তুমি তো সমাজের ব্যতিক্রম কিছু না, তাই তুমিও আমার সাথে তেমনটাই প্রতিফলন করার চেষ্টা করছো। কিন্তু জানো, এখানে তো আমার কোনো দোষ ছিল না, তুমি চাইলেই আমাকে তোমার জীবন থেকে সরাই দিতে পারতে, তাহলে হয়তো বা আমিও একটা সুস্থ জীবন পাইতাম, তুমিও একটা সুস্থ জীবন পাইতাম। একসাথে থাকার পর কেউই তো ভালো নাই, কেউ কোনো দিক দিয়েই ভালো নাই, না আমি আছি না তুমি আছো। এসব আসলে না, এসবে আমার কোনো আফসোস, দুঃখ, কষ্ট কিচ্ছু নাই, যা আছে অপমান বোধ, অসম্মান বোধ। আমার বাবা একটা বিয়ে করছে, তো বলছে আমার বাবা একটা বিয়ে করছে, মা একটা বিয়ে করছে, ওই কথা বারবার দিনের মধ্যে 14 বার বলে, 3 বেলা খাইতে গেলে 3 বেলা বলে মা বিয়ে করছে, তো বাপ বিয়ে, তুই এত সারি কাজে করছিস, তুই থাকিস কে, চলিস কে। রেমির জন্য কাছে তার ছোট্ট মেয়ে, মাকে ছাড়া কিভাবে বড় হবে রেমির মেয়ে। 4 বছরের মেয়ে রেখে চলে গিয়েছেন রহিমা আক্তার রেমি। ভালোবেসে সাগরকে বিয়ে করেছিলেন তিনি।
প্রেম ভালোবাসার সংসারে কেন নামলো এমন অঘটন? মাত্র 14 বছর বয়সে ভালোবাসার মানুষ সাগরকে বিয়ে করেছিলেন রহিমা আক্তার রেমি। ভালোবেসে ঘর বাঁধলেও স্বামীর সংসারে কোনোদিনও ভালোবাসাই খুঁজে পাননি রেমি। শ্বশুর শাশুড়ি ননদের নির্যাতনে মানসিক সমস্যায় ভুগতে থাকেন তিনি। অল্প বয়স, সেই সাথে পড়ালেখা করা, সংসারের চাপ, এ কারণে বাচ্চা নিতে চাননি রেমি। তবে শ্বশুর শাশুড়ির কথা মতে জোর করে সন্তান নিতে হয়েছিল রেমিকে। তার কোলজুড়ে এসেছিল এক ফুটফুটে কন্যা সন্তান। রেমি তার সংসার জীবনের শুরু থেকে প্রতিদিনই শুনতেন তার বাবা ভালো না, তার মা ভালো না। রেমির বয়স যখন মাত্র 4 বছর, তখনই তার বাবা মায়ের ডিভোর্স হয়ে যায়। তার বাবা দ্বিতীয় বিয়ে করেন আর তার মাও দ্বিতীয় বিয়ে করেন। বাবা মাকে নিয়ে এই খোঁটা রেমিকে সবসময় শুনতে হতো, যেন দ্বিতীয় বিয়ে করা পৃথিবীর সবচাইতে অন্যায় কাজ। শ্বশুর বাড়ির মানসিক ও শারীরিক নির্যাতনে কখনো কখনো সিদ্ধান্ত নিয়েছিলেন সাগরকে ডিভোর্স দিবেন, কিন্তু ডিভোর্স দিলে তার মেয়েকে সবাই তার মতোই অপমান করবে, লাঞ্ছনায় বড় হবে তার মেয়ে। এই কথা ভেবে মুখ বুজে সব কষ্ট সহ্য করতেন তিনি। স্বামীর নতুন চাকরি হয়েছে, তাই তার গুরুত্ব যেন আরো অনেক বেশি কমে গেছে। ছোট্ট মেয়েকে রেখে বুকে পাথর চাপা দিয়ে ভালোবাসার শেষ পরিণতি ঘটালেন নিজের জীবন বিসর্জন দিয়ে। রহিমা আক্তার রেমির এমন করুণ ঘটনায় সারা দেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।